দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি একটি শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমরা বরাবরই সময় উপযোগী বিভিন্ন কোর্স নিয়ে হাজির হয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে কোরবানির ঈদের পর স্বাস্থ্য সচেতনতা এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন তপসী সাহা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটর, স্কয়ার হাসপাতাল লিমিটেড। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এখন সরাসরি আমাদের পেজ দেশ টিভি লিমিটেডে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করতে পারেন। আপা আপনার কাছে প্রথমেই জেনে নিতে চাই যে আসলে ঈদ পরবর্তী খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন হলে একজন ব্যক্তি সুস্থ থাকতে পারবেন? ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে, ঈদ কিন্তু একটি আনন্দের উৎসব। তো সেখানে একজন পুষ্টিবিদ হিসাবে আমি কিন্তু কখনোই বলবো না যে কোরবানির মাংস আমরা একদমই খাবো না এবং আমরা আনন্দ করব না। এবং ঈদের আনন্দটি কিন্তু মোটামুটি মানে কোরবানি ঈদের যে আনন্দটি, সেটার ফোকাস পয়েন্টই হচ্ছে কিন্তু কোরবানির মাংস। কোরবানির মাংস দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করব, আমরা খাবো, সেগুলোকে এনজয় করা। তার পাশাপাশি সবার সাথে দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরির মূল বিষয়টি থাকে কিন্তু খাওয়া দাওয়া ঘিরে। এবং এই ঈদটাতে যেটা হয়, কোরবানির মাংসের প্রতি কিন্তু আমরা খুব বেশি পরিমাণে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাই। এবং এই সময়টিতে দেখা যায় আমাদের কাছে, এখন আমাদের ডায়েটিশিয়ানদের কাছে যেই রুগীরা আসছেন, বেশিরভাগই তাদের যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে, যেমন কার্ডিয়াক রিলেটেড যে প্রবলেমগুলো, যেমন হৃদরোগীরা যারা আছেন, ডায়াবেটিস যারা আছেন, তাদের এগুলো কিন্তু অনেক বেশি ইমব্যালেন্সড। এবং সেগুলো নিয়ে কিন্তু তারা একটু নিজেদের মধ্যে অস্বস্তিতে ভুগছেন, শারীরিক বিভিন্ন সমস্যা তারা ফেস করছেন। তো সেই বিষয়টি মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেইটা যদি আমরা একটু মাথায় রেখে আমাদের প্রতিটা দিন আমরা খাওয়াটাকে গ্রহণ করি, আমার মনে হয় সেটা আমাদের নিজেদের সুস্থতার একটি অনেক বড় হচ্ছে, আমি বলবো যে সহায়ক হবে। এই জন্য আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে দৈনিক কতটুকু পরিমাণ আসলে মাংস খাওয়া উচিত? অনেকে দেখা যায় যে কোনো লিমিটেশন থাকে না, ঈদের দিন থেকে শুরু হয়, সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। সেই জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকা দরকার। সেটার পরিমাণটা কতটুকু? হ্যাঁ, সেই পরিমাণটা বলার আগে আমার আগে বুঝতে হবে যে আসলে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা শুধুমাত্র প্রোটিন রিলেটেড না, মানে আমিষ রিলেটেড হচ্ছে হবে বিষয়টি তা নয়। তার পাশাপাশি কিন্তু আমাদের ফাইবারের ইনটেকটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কতটুকু আপনি বলেছেন যে মাংস খাওয়া দরকার, সেটাও কিন্তু আমাদের একটু অ্যাওয়ার থাকাটা, মানে সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট, জানাটা খুব ইম্পর্টেন্ট। যে আমি একজন হাইপারটেনসিভ পেশেন্ট, বা আমি একজন হৃদরোগী, বা আমার হচ্ছে কিডনি ডিজিজ আছে, তাহলে আসলেও কতটুকু মাংসের উপরে আমার ডিপেন্ডেন্ট থাকতে হবে। এবং সেইটার আলোকে আমরা সবসময় বলে থাকি যে নিউট্রিশন গাইডলাইন যেটা বলে যে একজন পূর্ণবয়স্কের জন্য হচ্ছে রেড মিট 100 থেকে হচ্ছে 150 গ্রাম হচ্ছে অ্যালাউড। তবে এইটা কিন্তু ভ্যারি করে, এটা অবশ্যই সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হচ্ছে ডিজিজ ওয়াইজ কিন্তু সেটাকে ভ্যারি করে। মানে কোনো একজন পেশেন্ট আছেন যে উনি কিডনি ডিসঅর্ডারে ভুগছে, কিডনি ডিজিজ আছে ওনার, পাশাপাশি ডায়াবেটিস আছে, তাহলে তার প্যারামিটারগুলো কিন্তু হচ্ছে চেক করতে হয়। এবং তার অ্যাসেসমেন্টগুলো দেখে তার ওয়েট বুঝে কিন্তু আমরা সেভাবে রিকমেন্ড করি যে কতটুকু তার জন্য বরাদ্দ। এবং তার পাশাপাশি আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সারাদিনে 3 বেলা বা 4 বেলা জুড়েই কি আমরা রেড মিটের উপর ডিপেন্ডেন্ট আছি কি না। তো এই বিষয়গুলো যদি একটু আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের ওই ধরনের হচ্ছে ভালনারেবল অবস্থাগুলোতে আমাদের যেতে হবে না। হ্যাঁ, যে আনন্দটা যাতে ফিকে না হয়ে যায়। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে কতটুকু বা মাংস আসলে খাওয়াটা দরকার, সেটা আমরা যদি কিডনি রোগী হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 60 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম আমরা কিন্তু রিকমেন্ড করে থাকি। এবং তা অবশ্যই ফ্যাট পোর্শনটাকে বাদ দিয়ে। এবং সেটা যদি হয় যে দুপুরের দিকে আমি রেড মিট খাচ্ছি, আবার রাতের দিকেও আমাদের রেড মিটের উপরে ডিপেন্ড না করে আমরা অন্য ধরনের কোনো ভালো আমিষের উপর ডিপেন্ড করাটা বেটার। কারণ আমাদের কাছে আরও অপশান আছে।
আমাদের চিকেন আছে বা ফিশ আছে, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, আবার আমাদের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের অ্যারাইজ করবে না। আর যেটা আপনি বললেন যে মাংস খাওয়াটা যে অতিরিক্ত হয়ে যায়, এর ফলশ্রুতিতে আমরা এই সময়টাতে যেটা ফেস করছি, আমাদের আবহাওয়াটাও কিন্তু মানে আমি বলবো যে আমাদের অনুকূলে নেই। অনেক বেশি হচ্ছে টেম্পারেচার হাই, তো হিউমিডিটি কিন্তু অনেক বেশি। কোনো ভালো কিছু খেলেও কিন্তু সেটা আমাদেরকে একটু ঝামেলা করে ফেলছে, ডাইজেশনে প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার আবহাওয়াটার সাথেও কিন্তু আমার খাওয়া দাওয়াটা নির্ভরশীল। শুধুমাত্র ডিজিজ না, আমি কতটুকু খাবো, কোন সময়ে খাচ্ছি, কি পরিমাণে খাচ্ছি, সেটা আমাদের অবশ্যই হচ্ছে বিবেচনায় রেখে খেতে হবে। এক্ষেত্রে আপা যাদের ডিজিজ আছে তাদের বললেন যে 100 থেকে হচ্ছে 150 গ্রাম আমাদের খেতে হবে। যারা সুস্থ মানুষ আছে তাদের জন্য আসলে কতটুকু খাওয়া উচিত? যেটা হচ্ছে আমি বলেছি, যেটা পূর্ণবয়স্ক একজন সুস্থ ব্যক্তির জন্যই 100 থেকে 150 গ্রামের মতো। আর যারা হচ্ছে অসুস্থ তাদেরকে আরেকটু কমিয়ে দিবেন আপনি, 60 থেকে 100 গ্রাম। হ্যাঁ, তো সেটা যদি আরও ধরেন, আরও কিছু যেটা আমি বললাম যে প্যারামিটার কিন্তু এখানে ভ্যারি করে। শুধুমাত্র খাবো না এটা না, আমাদের কিন্তু আসলে অ্যাসেসমেন্টগুলো দেখতে হয়, যেমন ব্লাডের রিপোর্টগুলো দেখতে হয়, যেমন কারো হচ্ছে টিজি কোলেস্টেরল লেভেল কি বেড়ে যাচ্ছে, মানে কোলেস্টেরল লেভেলটা কি বেড়ে যাচ্ছে, গুড কোলেস্টেরলটা কি ঠিক আছে, ব্যাড কোলেস্টেরলটা কম আছে কিনা, বা কারো সোডিয়াম লেভেলটা মানে ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের প্যারামিটারগুলো দেখতে হয়, কারণ আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস। যদি আপা কোলেস্টেরলটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে বোঝার নিয়ম কি যে আসলে এই ডিজিজটা হয়েছে এবং এর সমাধানটা কি? হ্যাঁ, কোলেস্টেরলটার সাথে যেটা হচ্ছে এখনকার সময়ে যে কোরবানি ঈদ পরবর্তী সময়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে রেড মিট সম্পর্কিত। তো রেড মিটের একটা বিষয় আছে যে এটার কিন্তু সবসময় আমরা এটাকে পরিমাণ নির্ধারণ করে খেতে বলি যে কোনো বয়সে। আর যদি যেটা বললেন যে হাই কোলেস্টেরলের ক্ষেত্রে যদি এই রকম হয় যে আমার অলরেডি কোলেস্টেরল হাই বলতে আমাদের কিন্তু শরীরে ভালো কোলেস্টেরল থাকে, আবার খারাপ কোলেস্টেরল থাকে। তো ভালো কোলেস্টেরল যদি মানে ওইটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই, যেহেতু ঈদ আমরা একটু এনজয় করতেই পারি। কিন্তু যদি খারাপ কোলেস্টেরলটাই বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা মানে ফ্যাট পোর্শনটাকে বাদ দিয়ে আমরা রেড মিটটাকে খাওয়া, বা ওইটার পাশাপাশি হচ্ছে আমাদের ফাইবার ইনক্লুড করছি কিনা খাবারের সাথে, যেমন আমরা বলি যে শাকসবজি বা ফলমূলটাকে ইনক্লুড করা। অনেকেই দেখা যায় যে তাদের কাছে আমিষটাই কিন্তু হচ্ছে একমাত্র খাওয়া এবং সেটাকেই ওনারা এনজয় করেন, কিন্তু পাশাপাশি কিন্তু আর ফাইবার ইনক্লুড করা হয় না। তো ফাইবারটা যদি আপনি ইনক্লুড না করেন তাহলে কিন্তু সেই কোলেস্টেরলটাও নর্মাল লেভেলে আসবে না। তো খাওয়া দাওয়াটার সাথে আমরা এইভাবে ব্যালেন্স করে দিই যে আমিষের পাশাপাশি শাকসবজি ফলমূলটাও যাতে আমরা অন্তর্ভুক্ত করি প্রতিদিনের খাবারে। এবং শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, যদি তার কোলেস্টেরল অনেক বেশি থাকে তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, কারণ এটা তো একটা টিম বেসড ওয়ার্ক। পেশেন্ট, ডায়েটিশিয়ান এবং তার পাশাপাশি ডক্টর, তার মেডিসিনটাও কিন্তু এই ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। আপা আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে কি কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? যেটা হয় যে অতিরিক্ত খাওয়া যেটা হয় যে আমাদের আমি সকাল থেকে শুরু করছি একটা আইটেম, রাতেও খাচ্ছি এবং সেটা খুব মানে হাই ভলিউমে খাচ্ছি। তাহলে প্রথমেই আমি কিন্তু বলেছি যে হজমজনিত সমস্যাগুলো হচ্ছে, তার মধ্যে আমরা কিন্তু এই সময়টাতে অনেক বেশি যেমন বদহজম বা হচ্ছে কনস্টিপেশন হওয়া, তারপরে হচ্ছে পেট ফাঁপা, এগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে আমরা ফেস করব। হজমের সমস্যা হজম হচ্ছে না এবং খাওয়া পরবর্তীতে দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম অনেকগুলো হচ্ছে রেড মিট আমরা একসাথে খাচ্ছি, সেটা কিডনি কিন্তু সেভাবে কাজ করতে পারছে না, তখন দেখা যায় যে আপনার ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দিবে, ইউরিয়াকে বাড়িয়ে দিবে রক্তে। যেমন ইউরিক অ্যাসিড বাড়াটাকে বলতে আমরা কিন্তু সাধারণ ভাষায় যেটা বুঝে থাকি সেটা হচ্ছে বাতের ব্যথা, বা হচ্ছে যে খুব পেইন হয়, এক একটা হচ্ছে অস্থিসন্ধিতে খুব পেইন ফিল করি, হ্যাঁ, যেটা নাকি হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার ফলে হয়ে থাকে। তো সেই ধরনের সমস্যাগুলোও কিন্তু আমরা ফেস করি। তারপর উচ্চ রক্তচাপে যারা ভুগছেন বা হাই কোলেস্টেরল যাদের, এই উচ্চ রক্তচাপ, এই ধরনের ব্লাড প্রেশারকে আপনি কন্ট্রোলে রাখতে পারছেন না, কোলেস্টেরল হাইক হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে টিজি লেভেল বেড়ে যাচ্ছে,
যেটা বলেছিলাম যে গুড কোলেস্টেরলটা হচ্ছে কমে যাচ্ছে, ব্যাড কোলেস্টেরলটা তখন বেড়ে যাচ্ছে ইমব্যালেন্সড খাওয়ার জন্য। তারপরে আপনার কিডনি এবং লিভার এই দুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু আমাদের শরীরে, এবং সেগুলোও কিন্তু তখন প্রেশার পড়ে যায় যখন আপনি অতিরিক্ত পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন মাংসের উপরে, ওর কাজ বেড়ে যাচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে আমাদেরও কিন্তু একটা কাজের লোড নেওয়ার একটা হচ্ছে লিমিট থাকে। তো আমরা যদি লিমিটের বাইরে হয়ে যায় তখন কিন্তু ওই কাজটা ফ্রুটফুল হয় না বা আমরা সুস্থ থাকতে পারি না। তো আমাদের অর্গানগুলোও কিন্তু সেরকম, যে আপনি যদি অতিরিক্ত লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু ও বেশি সময় সুস্থ থাকবে না। তো কিডনির উপরে প্রেশার পড়ছে, লিভারের উপরে প্রেশার পড়ছে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে। আরেকটি যেটি সমস্যা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। আপনি কিন্তু দেখবেন এই সময়টাতে অনেক বেশি ভমিটিং টেন্ডেন্সি হয়, ডায়রিয়া হয়, হ্যাঁ পেট ব্যথা করে, হ্যাঁ এগুলো কিন্তু খুব বেশি আমরা ফেস করি। এবং এই জিনিসটার ফলে কিন্তু আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। হ্যাঁ, ইলেকট্রোলাইট কমে যায় বলতে যে সোডিয়াম পটাশিয়াম শরীরে হচ্ছে একটা ইমব্যালেন্স হয়, তখন কিন্তু আমাদের মধ্যে টায়ার্ড ফিলিং হয়, আমরা কিন্তু সেন্সলেস হয়ে যাই, মানে অনেকবার আপনার বমি হচ্ছে, অনেকবার ডায়রিয়া হচ্ছে। তাহলে আসলে কি করণীয় যখন হচ্ছে এরকম সমস্যায় পড়ে অনেকে? হ্যাঁ, সেই সময়টাতে একদম সহজপাচ্য খাবার দাবারে চলে যেতে হবে। একদম হচ্ছে সেই খাবারগুলো হচ্ছে সফট খাবার, একদম জাউ ভাত বা হচ্ছে চিকেনের হচ্ছে স্টকটা দিয়ে একটু স্টুর মতো করে, বা হচ্ছে সফট রাইস একটু কাঁচা কলা সিদ্ধ করে, বা হচ্ছে এই ধরনের একসাথে যেমন ভাত কাঁচা কলা একটু হালকা মুগ ডাল দিয়ে হচ্ছে খুব লিকুইড করে সেটাকে একটু জাউ ভাত যেটাকে একটু লিকুইড আকারে হচ্ছে আমরা একটু দিতে পারি। যদি সেইটাও সহনীয় না থাকে শুধুমাত্র কিন্তু তখন স্যালাইনে চলে যেতে হয়, কারণ আপনার কিন্তু আগে আপনার হচ্ছে কি বলে ইলেকট্রোলাইটটাকে আগে ব্যালেন্স করতে হবে, সোডিয়াম পটাশিয়ামটাকে কিন্তু আগে ব্যালেন্স করতে হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কি কোনো মেডিসিন নিতে পারবে নাকি এরকম খাবার মাধ্যমে? আগে খাবার দিয়ে অবশ্যই, আর গ্যাসের মেডিকেশন আমাদের নিতে হবে, যেহেতু আমাদের হচ্ছে পেটের মধ্যে গ্যাস বা অ্যাসিডিটির কারণেই তো এই প্রবলেমটা। তো এটা হচ্ছে অ্যাসিডিটির কথা বলছিলেন, সেই সাথে আরেকটি কথা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এখন কিন্তু বেশি দেখা যায় যে অনেকের একটু পেট ফাঁপার একটা সমস্যা আছে বা খাওয়ার আগেই পেট ফুলে যায়, এটি কেন হয় এবং এর সমস্যার সমাধানটা আসলে কি? পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়াটা অনেকেরই আছে যে আইবিএস এর প্রবলেমের কারণেও কিন্তু হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। হ্যাঁ, যে যাদের এমন আছে যে তৈলাক্ত খাবার খেলে তাদের কিন্তু প্রবলেমটা হয়, আবার অনেকের আছে যে দুধ বা দুধ জাতীয় খাবার খেলে প্রবলেম হয়, অনেকের আছে যে শাক বা শাক জাতীয় খাবার হজম করতে পারেন না। তো এই বিষয়গুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে আমার শরীরকে আগে রিড করতে হবে যে আমার কোন ধরনের খাবারগুলো খেলে আমার প্রবলেম হচ্ছে, তাহলে সেই জিনিসগুলোকে আমারই কিন্তু রিডিউস করে ফেলতে হবে, বা আমার খেলেও সেটাকে হচ্ছে লিমিটে নিয়ে খেতে হবে। হ্যাঁ, তো যেটা পেট ফাঁপার সমস্যা সেটা কিন্তু অনেক সময়ই হয় যে অনিয়মে খাওয়া, মানে এটা হচ্ছে ইরেগুলারিটি, খাওয়া দাওয়ার টাইমিংয়ের মধ্যে একটা আমাদের থাকছে না, ব্যালেন্স থাকে না, যে আমরা হয়তো বা সকালবেলা ব্রেকফাস্টই করছি না, আমরা যখন খাচ্ছি দুপুরের খাবারটা 12টা-1টার দিকে খাচ্ছি, এবং যেটা হচ্ছে যে আপনার পেট কিন্তু অলরেডি 20 to 24 আওয়ার্স কিন্তু হচ্ছে এমটি, এবং আপনি যেই খাবারটা তখন দিচ্ছেন তখন কিন্তু আপনার মানে স্টমাকটা অ্যাসিডে পরিপূর্ণ থাকছে, এবং সেই সময়টাতে ভালো খাবার দিলেও কিন্তু সেই খাবারটা হজম হতে চায় না, এবং সেটাও কিন্তু পেট ফাঁপার একটা কারণ হতে পারে। তো এইটা হচ্ছে আমার রিড করতে হবে। এর জন্যই বলছি যে ঈদের দিন থেকে ঈদের পরবর্তী সময়গুলোতে কিন্তু আমাদের হচ্ছে টাইমিংটাও ফলো করা খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইমিংয়ের মধ্যে যদি আমরা খাবারটা না খাই, আমরা সেটা যত ভালো খাবারই হোক না কেন সেটা কিন্তু আপনার শরীরের সাথে ম্যাচ করবে না, আপনার শরীরকে হচ্ছে সঠিকভাবে চলতে সাহায্য করবে না, এবং এই যে পেট ফাঁপা বা বদহজম যেগুলো হবে এটার জন্যই হয়। সকালের খাবারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্রেকফাস্টটার সময়টাতে আমাদের মেটাবলিজমটা কিন্তু হচ্ছে সবচেয়ে হাই পিক আওয়ারে থাকে, কিন্তু আমরা ব্রেকফাস্টটা আমার সময়টাতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া ওরকম ভালো লাগে না। হ্যাঁ, তো আমরা অনেকেই আছে যে ব্রেকফাস্টটাকে স্কিপ করি, কিন্তু এবং খাওয়াটা শুরুই করি হচ্ছে দুপুরের পর থেকে। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে কোরবানির ঈদের পর স্বাস্থ্য সচেতনতা।
আপা যেমনটা স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছিলাম যে তাহলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে আপনার কি পরামর্শ থাকবে? স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে আমরা যেটাকে বুঝি যে আমাদের খাবারটি হবে ব্যালেন্সড, অর্থাৎ সেখানে সব কয়টা পুষ্টি উপাদান থাকবে। প্রোটিনকে কিন্তু বাদ দিয়ে বা আমিষকে বাদ দিয়ে কিন্তু আমরা আসলে প্রতিদিনের আমাদের যে কাজগুলো আছে শরীরে কোনোটাই সুসম্পন্ন হবে না। তাই আমি বলবো অবশ্যই প্রোটিন খাবারটিকে আমরা অবশ্যই গ্রহণ করব, এবং যেটা বলছিলাম যে সেটাকে পরিমিত ওয়েতে গ্রহণ করব, আমরা একটু সচেতন থাকব। এবং তার পাশাপাশি যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে খাবারের সাথে আমাদের যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, ফাইবার ইনক্লুড করা থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট যাতে সেখানে পর্যাপ্ত থাকে, সেটাকে যাতে আমরা প্রতিদিনে খাবারে ইনক্লুড করার কথা ভুলে না যাই। তাহলে আপনি বলবেন যে এই ধরনের নিউট্রিশনগুলো আমরা কোথা থেকে পাবো? ওই যেটা বলছিলাম যে আমরা যদি আমাদের প্রতিদিনের খাবারে একটু গাঢ় রঙিন শাকসবজি, একটু ফলমূলটাকে ইনক্লুড করি, তাহলেই কিন্তু আমাদের সেগুলোকে সংযুক্ত করা হয়ে যায়। এবং তখনই কিন্তু ম্যাক্রোনিউট্রিশন বলতে আমরা যেটাকে বুঝি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনকে। কার্বোহাইড্রেট হচ্ছে আমরা ভাত বা রুটি, এগুলো থেকেই আমরা কার্বোহাইড্রেটটা মোটামুটি পাই, মানে সিরিয়ালস থেকে, শস্য জাতীয় খাবার থেকে। আর প্রোটিন তো আপনি জানেন যে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল। আর ফ্যাট তো অবশ্যই একটি খুবই ভাইটাল রোল প্লে করে, কারণ উইদাউট ফ্যাট আপনার ব্রেন কাজ করবে না, আপনার সেলগুলো ঠিক থাকবে না। তো সব কিছুর জন্যই কিন্তু এই ম্যাক্রোনিউট্রিশনের দরকার আছে। কিন্তু এই ম্যাক্রোনিউট্রিশন কখনোই মাইক্রোনিউট্রিশন ছাড়া কাজ করতে পারে না। মাইক্রোনিউট্রিশন বলতেই আমরা বুঝি ভিটামিন, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো। এবং আমরা সেই মাইক্রোনিউট্রিশনটা পাবোই শাকসবজি, ফলমূল, এগুলো থেকে, ভেজিটেবল থেকে মূলত। কিন্তু আমরা দেখা যায় যে সবসময় সবজিটা বিমুখ থাকি, সবজিটা পছন্দ হয় না খেতে। আমাদের প্রোটিন আইটেমগুলোই আমরা অতিরিক্ত পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি একটি ব্যালেন্স ডায়েট বা একটি ব্যালেন্স প্লেট যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের ভাতের পরিমাণটা বা সিরিয়ালসের পরিমাণ থাকবে কিন্তু জাস্ট 25% রেখে আপনি যদি আদার্স অন্যান্য জিনিসগুলোকে আরও অ্যাবান্ডেন্টলি রাখেন, যে প্রোটিন রাখছেন, ভেজিটেবল রাখছেন, তাহলে কিন্তু সেটা একটা আদর্শ প্লেট হয়। এবং যেটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমাদের খাবারে মাইক্রোনিউট্রিশন থাকবে, মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস থাকবে, তাহলে হবে না। যেটা আমাদের জন্য আরও ভাইটাল রোল প্লে করে সেটা নিজেকে হাইড্রেটেড রাখা, নিজের শরীরে পানি বা পানীয় চাহিদা যতটুকু সেটাকে আমরা ফুলফিল করছি কিনা। তো আমাদের কিন্তু এটা হয় না। আমরা কিন্তু এই ব্যাপারটাতে একটু অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই যে আমাদের আসলে কতটুকু পানি খাওয়া দরকার, আমরা খাচ্ছি কিনা, বা পানীয় খাবারগুলোকে খাচ্ছি কিনা। কিছু কিছু সবজিতেও কিন্তু পানির পরিমাণ বেশি থাকে, সেগুলো যদি ইনক্লুড করি তাহলে কিন্তু আমাদের শরীরটা ডিহাইড্রেটেড হয় না। এবং এই ডিহাইড্রেশনের লক্ষণগুলো শুধুমাত্র কিন্তু কনস্টিপেশন না, আপনাকে এর আগে আমি যে বললাম ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স, এটাও কিন্তু আমাদের পানি বা পানীয় খাবার থেকে ইমব্যালেন্সটা হয়। আবার অনেকের কিন্তু মাথা ব্যথা থাকে, মাইগ্রেনের প্রবলেম থাকে, এবং সেইটা যদি পানির পরিমাণটা সারাদিনে আপনি আপনার প্রপার যতটুকু দরকার ততটুকু না নেন, এবং এই মাথা ব্যথা কমানোর জন্য যদি আপনি ক্যাফেইনের উপরে নির্ভর করে ফেলেন, যে অতিরিক্ত পরিমাণে চা কফি খাওয়া, অতিরিক্ত পরিমাণে স্মোকিং করা, তাহলে কিন্তু এই বিষয়টার থেকে আপনি সরে যাবেন। আপনার মাইগ্রেন আরও ট্রিগার করবে, মাথা ব্যথা আরও ট্রিগার করবে। আপনি দেখবেন আপনি অনেকটা আপনার একটু টায়ার্ড ফিল হচ্ছে বা ব্রেইন এইভাবে কাজ করছে না, কিন্তু আপনি এক গ্লাস পানি খান, আপনি অনেকটা ব্রেইনে দেখবেন আপনি হঠাৎ করে কিন্তু একটু স্পাইক করবে, মনে হবে যে অনেকটাই আপনার ব্রেইনটা একটু সময়ের জন্য কিন্তু ইজি হয়ে গেল। তো পানিটা কিন্তু এই ক্ষেত্রে ব্রেইনের অ্যাক্টিভিটিগুলোকে পরিচালনার ক্ষেত্রেও কিন্তু পানিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের পানি বা পানীয় খাবারের কথাও ভুললে চলবে না। মোটামুটি 2-2.5 লিটার, অনেক ক্ষেত্রে আবার 3 লিটারও হতে পারে। যে অনেকেই দেখা যায় অনেক বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, অনেক বেশি সোয়েটিং হচ্ছে, তো সেটার সাথে ব্যালেন্স করে কিন্তু আমরা 3 লিটার পর্যন্ত পানি খেতে পারি। তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে আবার পানিটাকে আমরা একটু নিষেধ করি, সেটাকে পরিমাণ করে দেয় ডক্টররা। যেমন কিডনি রোগীর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পানির রেস্ট্রিকশন থাকে, তো সেই বিষয়টা আলাদা।
আরেকটা যেটা বলবো আমি, কিছু কিছু খাবার আছে হার্বাল, যেমন আমি দেখেছি পুদিনা পাতার রস কিন্তু অ্যাসিড সিক্রেশনটাকে কমায়, আমাদের হজম ক্রিয়াটাকে কিন্তু বাড়ায়। তো আমরা যদি এই ধরনের কিছু খাবারকে আমরা কোনো খাবারের সাথে ইনক্লুড করি, যেমন পুদিনাটাকে আমরা সালাদের সাথে অ্যাড করতে পারি, বা পুদিনাটাকে কিন্তু অনেক সময় একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মধ্যেও আপনি অ্যাড করতে পারেন, বা যে কোনো শরবতের সাথেও কিন্তু অ্যাড করা যায়। বা খাবারের পরে অনেক সময় দেখা যায় যে আমরা একটু রিচ খাবার খেয়েছি, আপনি মৌরি যদি চিবান, এগুলোও কিন্তু পেট ফাঁপা বা বদহজমকে কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করে। তো মৌরিটাকেও কিন্তু আমরা এই সময়টাতে যেহেতু আমাদের একটু একবেলা করেও হয়তো বা এখন একটু রিচ খাবার খাওয়া খেতে পারি। তারপরে দইও কিন্তু খুবই ফার্স্ট ক্লাস একটি খাবার। টক দই অবশ্যই, টক দই। তবে টক মিষ্টি দইও যদি আপনার কোনো প্রবলেম না থাকে, কেন খাবেন না? তবে টক দইটা খুবই উপকারী, এটাতে ক্যালসিয়ামটা যেটা থাকে সেটা কিন্তু আমাদের স্টমাকে যে অ্যাসিড জমে যায় না অনেক সময়, যে অ্যাসিড জমে যাওয়ার জন্যই কিন্তু আমাদের কেমন পেট ফাঁপা লাগে, আপনি যেটা বলছিলেন, বা বদহজম, এই মানে দইয়ের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেটা কিন্তু ওই অ্যাসিডটাকে জমতে দেয় না। তখন আমাদের খাওয়া উচিত। এই টক দইটা আপনি এমন করতে পারেন যে কোনো ফ্রুটসের সাথে অ্যাড করে ফ্রুট সালাদের মতো খেতে পারেন, বা আপনার যদি কোনো প্রবলেম না থাকে অনেকে রায়তা করেও কিন্তু খায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু অ্যাসিডিটি বাড়ে, যে একটু অনেক সময় সালাদ খেলে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সময়টাতে বিভিন্ন ধরনের ফ্রুটস পাচ্ছেন, সেই ফ্রুটসগুলো দিয়ে একটু টক দই দিয়ে সাথে একটু আপনি একটা খেজুর অ্যাড করে কিন্তু ফর্টিফাইড করে যদি খাবারটাকে নেন, সেটা কিন্তু আপনার একটা মিল হিসাবে আপনি নিতে পারেন। আবার আপনার হজম ক্রিয়াটাও সম্পন্ন হলো ভালো মতো, সুস্থ থাকতে পারবেন, এবং তখন পেটের যে একটা ফাঁপা ভাবটা ওইটা কিন্তু প্রিভেন্ট করা যায় খুব ইজিলি। সেই সাথে আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে ডায়াবেটিস রোগীরা কোরবানি ঈদ পরবর্তী দিনগুলোতে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন? এটা আমি আমাদের কাছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু সবসময় ওয়েট রিডিউস করার জন্য আসেন না রুগীরা, দেখা যায় ডিজিজ ওরিয়েন্টেড রুগীরাই আমাদের কাছে এসে থাকেন, যেহেতু হসপিটালে আছি। ডায়াবেটিসের এই সময়টাতে যেটা আমি বলছিলাম, যে এই সময়টাতে কিন্তু অনেক বেশি তাদের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কারো কারো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইপার গ্লাইসেমিয়া আবার কারো কারো ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া বলতে ডায়াবেটিসটা অনেক বেশি, সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, আবার একটা সময় অনেক বেশি কিন্তু সেটা নেমে যাচ্ছে। এই ফ্ল্যাকচুয়েশনটা হয় কি, এই সময়টাতে কিন্তু অয়েলি খাবারগুলোকে আমরা বেশি খাচ্ছি, তারপরে দেখা যায় যে মিষ্টি খাবারগুলোতেও কিন্তু একটু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন ডায়াবেটিস রোগীরা, যেহেতু এই সময়টাতে ফিনি, পায়েস, সেমাই বিভিন্নটা তো ফ্রিজে আছে, বা সবাই আসছে, সবার সাথে 1 চামচ 2 চামচ করে কিন্তু তাদের ইনটেকটা কিন্তু একটু হায়ার ভলিউমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সময়টাতে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যেটা বলবো, যে তারা একটু সচেতন থাকবেন, তারা যাতে মেডিকেশনটা টাইমলি নেন, তারা যাতে খাবারটা টাইমলি গ্রহণ করেন, এবং এই সময়টাতে আমি বলবো যে গ্লুকোমিটারে একটু সুগারটাকে চেক করা, হ্যাঁ, যে তার সুগার লেভেলটা ঠিক থাকছে কি না। যদি এই ধরনের কোনো প্রবলেম বেশি ফেস করেন, তাহলে তো ডক্টরের শরণাপন্ন হতে হবে। যদি মানে ইনসুলিন যারা নেন, তাদের ক্ষেত্রে ডোজটাকে একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, যে একটু বেড়ে যাচ্ছে তাহলে একটু বাড়িয়ে নিলাম, বা আমার অনেক বেশি হাইপোগ্লাইসেমিয়া না দেখেই আবার আপনি ইনসুলিন নিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিক হয়ে কিন্তু এটা অনেক সিরিয়াস পর্যায় পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের ডায়াবেটিস রোগীর এই সময়ে, বা রুগী যদি ওই সময়ে অতটা সচেতন নাও থাকেন, পরিবারে যারা আছেন তারা যাতে একটু এই ব্যাপারটাতে খেয়াল রাখেন, যে তার সুগার লেভেলটাকে একটু প্রতিদিনে মেপে দেখা। এবং এই সময়টাতে দেখা যায় যে কোরবানি পরবর্তী বা বিভিন্ন জায়গায় আমরা একটু বেড়াতে যাচ্ছি একে অন্যের বাসায়, দেখা যায় এই সময়টাতে কিন্তু একটু রিচ খাবার, যেমন পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি, এই ধরনের কিন্তু কার্বোহাইড্রেট রিচ খাবারগুলো আমরা একটা করেই থাকি। তো ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু এই ধরনের খাবারগুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, কারণ তাদের কিন্তু কার্বোহাইড্রেটের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তারা কি এই খাবারগুলো গ্রহণ করতে পারবেন, নাকি নির্দিষ্ট পরিমাণে খেতে পারবেন? নির্দিষ্ট পরিমাণে খাবেন, এবং ওনারা যদি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা সারাদিনে দুবেলা অন্তত নেন, যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে আমরা যেটা বলি, যে সকালের দিকে যদি লাল আটার রুটিটা একটু ওনারা রাখেন বিভিন্ন টাইপের ভেজিটেবলের সাথে, মিক্স ভেজিটেবলের সাথে, বা একটু ওটসটাকে ইনক্লুড করতে পারেন
এটা হচ্ছে দইয়ের সাথে, টক দইয়ের সাথে বা লো ফ্যাট মিল্কের সাথে ফ্রুটস অ্যাড করে এইভাবে মানে দেখা যাচ্ছে যে সেটাকে আমরা পরিমিতভাবে গ্রহণ করতে বলবো ওনাদেরকে। এবং তার পাশাপাশি যদি একটু সতেড টাইপের ভেজিটেবলের একটা আইটেম থাকে বা একটু সালাদ থাকে তাহলে কিন্তু একটু ব্যালেন্স হয়ে যায়। আবার রাতের দিকেও যদি খাবারটিকে গ্রহণ করেন ওনারা একটু আর্লি, এবং সেটা যদি ওই ধরনের সিম্পল কার্ব না হয়, সেটা যদি কমপ্লেক্স কার্ব হয় আরও ভালো। মানে রাতের দিকে ওনারা যদি একটু রুটিটাকে ইনক্লুড করেন তাহলে কিন্তু তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা তাদের জন্য একটু পসিবল হবে। আর এই সময়টায় দেখা যায় যে অয়েলি খাবারগুলো বেশি, তো ডায়াবেটিস রোগীর খাবারটাকে যদি একটু স্বাস্থ্যপ্রদ কোনো তেল দিয়ে করা যায়, যেমন অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে, সেটা তাদের জন্য আরও ভালো। আর এবং সেগুলো করার সময় কিন্তু একটু খেয়াল করতে হবে যে স্মোক পয়েন্টটা ঠিক আছে কিনা, কারণ প্রতিটা তেলেরই যেমন অলিভ অয়েলের কিন্তু একটা স্মোক পয়েন্ট থাকে। এটার বেশি যদি আপনি বেশি টেম্পারেচারে, এখন অনেক ভালো তেল দিয়ে আমি হচ্ছে আমার হাইপারটেনসিভ বাবা বা মা বা ঘরে কোনো সদস্য তার জন্য রান্না করছি, কিন্তু অনেক বেশি টেম্পারেচার দিয়ে সেই তেলটার মধ্যে আমরা রান্নাটা করছি, তাহলে কিন্তু সেটা ডিজেনারেটেড হয়ে যায়। তাই আমাদের একটা স্মোক পয়েন্টে মানে খুব কম তাপে কিন্তু হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না করতে হয়, বা সানফ্লাওয়ার অয়েলটা যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, বা এই ধরনের ডায়াবেটিসের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সহায়তা করবে। তো ডায়াবেটিসে খাওয়া দাওয়ার বিষয়টা তো ইম্পর্টেন্টই, তার পাশাপাশি আমরা যেমন লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আরেকটা হচ্ছে সাজেশন দিয়ে থাকি রুগীকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকা। তারা যেমন প্রতিদিনে একটু সময় ধরে হাঁটছিলেন, যেমন 30 মিনিটস করে হাঁটাটা, সেটাকে যাতে ওনারা হচ্ছে কন্টিনিউ রাখেন। যে এখন আমার ছুটি বা একটু রিল্যাক্সড, এটার মধ্যে আমি হাঁটলাম না, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্লাড সুগার লেভেলটা তখন কন্ট্রোলে থাকে এটা না। যে কোনো সময় এটা যে কোনো সময়ে হাঁটা যায়। যেমন আমাদের ব্যস্ততার জন্য দেখা যায় যে আমি এখন মুখস্থ বলে দিলাম আপনি সকালে বিকেলে 30 মিনিটস করে হাঁটবেন, কিন্তু উনি সকালবেলা আর্লি, ওনার ডিস্টেন্স অফিস বাসা থেকে অনেকটা দূর, ওনার 1-1.5 ঘন্টা আগে হচ্ছে বের হয়ে যেতে হবে। প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ ডায়েট চার্ট বা লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আমি খুব বিশ্বাস করি যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন বুঝে হচ্ছে একজনকে সাজেশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিকেলবেলাও উনি আস্তে আস্তে ওনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, উনি টায়ার্ড থাকছেন, তো সেভাবে উনি হাঁটতে পারছেন না। আমি সেটাকে বলে থাকি যে ডিনার করার হাফ অ্যান আওয়ার আগে বা ডিনার করার হাফ অ্যান আওয়ার পরেও যদি উনি 20 মিনিট পারলে হাঁটেন, এটাও ওনার জন্য কিন্তু স্বাস্থ্যকর একটা হাঁটা হবে। আর যেদিন উনি পারছেন, যেদিন উনি মনে করছেন যে না আমি বাসায় থাকছি, তাহলে উনি একটু বেশি সময় ধরে হাঁটলেন সেই দিনটা, 30 মিনিটের উপরে হ্যাঁ 30 মিনিটে বেশিও হাঁটতে পারে। তবে কার্ডিয়াক ডিজিজ যদি ডায়াবেটিসের পাশাপাশি থাকে তাহলে এটা হচ্ছে ওনার একটু রিড করতে হবে যে ওনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, ওনার খারাপ লাগছে কিনা, তাহলে কিন্তু সেই হাঁটাটাকে একটু স্টপ করে দিতে হবে। তো আমার হচ্ছে সেটা কি শুধু তখন 30 মিনিট হাঁটলেই হবে নাকি হ্যাঁ, এর থেকে কমে আনতে হবে? এটাকে যদি মনে করেন উনি না আজকে আমার শরীর অতটা ভালো লাগছে না, একটু 15 মিনিটস হাঁটলেন, একটু 10 মিনিটস আবার বসলেন, আবার একটু 15 মিনিটস হাঁটলেন। এটা হচ্ছে ওজন কমানোর জন্য সেই করে রিদম মেনটেন করে হাঁটার কথা বলছি না। এটা হচ্ছে ওনার রক্তে শর্করাটাকে যাতে একটা ব্যালেন্সে থাকে, এবং হচ্ছে ব্লাড সুগার লেভেলটা একটা আর কি ব্যালেন্সের কথা যেটা আমরা সবসময় বলে থাকি। এবং হাঁটাটা সবসময় আপনি ভাববেন না যে আমার ডায়াবেটিসকে কমানোর জন্য, এটা কিন্তু মাইন্ড রিফ্রেশিংও। আপনি যদি একটু প্রতিদিন 30 মিনিটস করে হাঁটেন, সেটা কিন্তু আপনার মাইন্ডের দিক থেকে আপনাকে অনেক বেশি ভালো লাগবে। মানুষের কিন্তু হাঁটা উচিত। সুস্থ মানুষকে তো আমি বলবো যে ওনার যদি সময় থাকে তাহলে 40 থেকে 45 মিনিট বা 1 আওয়ার করেও যদি উনি হাঁটতে পারেন, এটা তো আরও ভালো, যে ওয়েট রিডিউস করা প্লাস হচ্ছে উনি একটু খেলাধুলা করছেন বা স্ট্রেচিং করছেন, এটাও কিন্তু করা যায়। আপনার কাছে আবার আসবো, তবে তার আগে নিব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে কোরবানির ঈদের পর স্বাস্থ্য সচেতনতা। আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম, হৃদরোগের জন্য যে পরামর্শ সেটি আপনি দিচ্ছিলেন। এখন আমরা আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, সেটি হচ্ছে হজমে সহায়তা করবে মূলত কোন খাবারগুলো?
হজমে সহায়তা করবে, আমি অলরেডি কয়েকটা আইটেমের কথা বলেছি, যেমন পুদিনা পাতাটা আমরা সালাদের সাথে বা যে কোনো জুসের সাথে ইনক্লুড করতে পারি। তারপরে আমাদের যে কোনো ইজি ডাইজেস্ট হয় এ ধরনের কিছু ভেজিটেবল আছে, যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, এগুলো কিন্তু সহজপাচ্য সবজি। এগুলো যদি আমরা গুরুপাক খাবারের পাশাপাশি একটু কোনো একটা মিক্স সবজির মতো করে রাখি, এগুলো কিন্তু আমাদের হজমের জন্য খুব সহায়ক। তারপরে পেঁপে যেমন এর মধ্যে কিন্তু পাপাইন এনজাইম আছে, যেগুলো আমাদের মাংসটাকে ডাইজেস্ট করতে খুব ভালোভাবে হেল্প করে। এবং আরেকটা জিনিস আছে আনারসের মধ্যেও কিন্তু ব্রমেলিন নামে একটা এনজাইম আছে, সেটাও কিন্তু আপনি আনারস কোনো একটা ফ্রুট সালাদের মতো যদি অ্যাড করেন, সেটা সেই মাংসটাকে ব্রেকডাউন করতে কিন্তু এই ব্রমেলিন এনজাইমটা খুব ভালোভাবে হেল্প করে। আর যেটা দইয়ের কথা বলেছে, এটার মধ্যে প্রোবায়োটিক একটা ব্যাকটেরিয়া আছে, সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে। তো এই ধরনের খাবারগুলোকে আমাদের রাখতে হবে। তারপরে হজমে সহায়ক যে খাবারগুলো, যেমন আমিষের মধ্যে সব আমিষে যে আমাদের জন্য ডাইজেস্ট করা কঠিন তা নয়। আমরা যদি মাছটাকে বেশি পরিমাণে এখন একটু রাখি, সেটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ট্রিগার করবে না, সেটা কিন্তু খুব ভালো ডাইজেস্ট হওয়ার জন্য। বা চিকেনটাকে রাখা যায়, এগুলো কিন্তু ভালো। এবং হৃদরোগীদের জন্য যেটা আমি বলবো, যে হৃদরোগীর ডায়েটটা যেটা হবে সেটা সবসময়ই যাতে একটু সেখানে ফাইবার ইনক্লুড যাতে অবশ্যই থাকে, সেটা একটু খেয়াল করতে হবে। আর হৃদরোগীদের খাবারে সোডিয়ামের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে লবণের। আর এই কোরবানি মাংসে কিন্তু খুব বেশি পরিমাণে লবণ থাকে কোলেস্টেরলের পাশাপাশি, তাই এটাকে কিন্তু আমাদের পরিমিত গ্রহণ করা হৃদরোগীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং হৃদরোগীর খাবারে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালসের একটি খুব বড় ভূমিকা আছে, তাই তাদের খাবারে অবশ্যই আমাদের মানে খাবারটিকে যাতে মজাদার করা যায়, এজন্য কিন্তু আমরা একটু মশলা ইউজ করি, যেমন এখানে আদা, রসুন বা হলুদ, এগুলোর কিন্তু কিছু ফাইটোকেমিক্যালস, কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো কিন্তু আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু এই যে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কিন্তু হেল্প করে। তাই এই সময়টিতে হৃদরোগীদের যেটা ঝুঁকি হয় সেটা তাদের প্রেশার অনেক বেশি বেড়ে যাওয়া, তাদের খারাপ লাগা, হঠাৎ করে তাদের বুক ধড়ফড় করা বা একটা যেন কেমন সাফোকেশন ফিল করা, এগুলো কিন্তু তাদের হয়। এটা অ্যাসিডিটি বা গ্যাসের কারণেও কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটাকে পরামর্শ দিই সেটা হৃদরোগীদের জন্য ড্যাশ ডায়েট খুবই ইম্পর্টেন্ট। ড্যাশ ডায়েট বলতে এটা একটা গাইডলাইন, এটা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এখানে কিছু স্টেপ থাকে, সেইটাকে আমরা ইউজ করি এবং সেভাবে একটি খাদ্য তালিকা প্রণয়ন করি। এজন্য একজন পুষ্টিবিদের পরামর্শে যদি একজন হৃদরোগী থাকেন, তাহলে তার জন্য অনেক বেশি সহায়ক হবে। তার এই ধরনের প্রেশারটাকে কন্ট্রোলে রাখা, তার স্ট্রোকের ঝুঁকি থেকে নিজেদেরকে বাঁচানো বা অ্যাটাকের হাত থেকে নিজেদেরকে বাঁচানো, এগুলো কিন্তু তাদের জন্য এই সময়টাতে খুব ইম্পর্টেন্ট। তো আর যেটা বললেন যে হজমের সহায়তা করতে কিন্তু আমাদের ফ্লুইডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেটা হয় যে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু ভালো পরিমাণে পানি গ্রহণ করি না, সেটাও হয়। আবার বদহজমের আরেকটি কারণ আমি বলবো যে সময় মতো খাবারটিকে গ্রহণ না করা। হ্যাঁ, যেটা আমি বলেছি অলরেডি, যে সকালের দিকে আমরা খাবারটা খাচ্ছি না, আবার অনেক রাতে আমরা অনেক রিচ খাবারটিকে খাচ্ছি, 11টা-12টা বেজে যায় যে ডিনার করাটা, এবং তার পরবর্তীতেই আমরা শুয়ে পড়ছি। এটাও কিন্তু বদহজমের একটা বড় কারণ, এবং এটার কারণেও কিন্তু অনেক সময়ই কিন্তু অনেক ব্যাড সিচুয়েশন আমাদের ফেস করতে হয়, যে স্ট্রোক করা বা হার্ট অ্যাটাক করা। এগুলো কিন্তু সঠিক টাইম আসলে কোনটা, সকালে নাস্তা এবং দুপুরের খাবার এবং রাতের খাবারের যে টাইমিং সেটির কথা জানতে চাচ্ছি। সেটা আমরা যেটা বলে থাকি যে সকালে 8টা, না হলেও উইদিন 9 AM এর মধ্যে, এবং রাতের খাবারটাও 8টা থেকে 8:30টার মধ্যে। কারণ একটা টার্গেট যদি আপনি করেন যে 8:30, সেটাই কিন্তু 9টা ম্যাক্সিমাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু আর্লি যাতে ডিনারটা করা হয়, এবং সেটা আপনি শুতে যাওয়া 2 থেকে 2.5 ঘন্টা আগে অবশ্যই আপনার ডিনারটিকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এবং
এবং এই ধরনের খাওয়া দাওয়া করার পরেও একটু অ্যাক্টিভ থাকা, একটু এটা করলাম ওটা করলাম, একটু হচ্ছে অ্যাক্টিভ থাকলাম, যেটা আমি বলেছি একটু হাঁটা যায়, 20-25 মিনিট হাঁটা যায়, তাহলে কিন্তু আমাদের মানে হজম ক্রিয়াটাও সুসম্পন্ন হয়। এবং যেটা আপনি বললেন যে টাইমিংটার সাথে কিন্তু ডায়াবেটিস রুগীরও কিন্তু হচ্ছে আমরা যে আর্লি তাকে ডিনারটা মানে করে ফেলতে বলছি। উনি কিন্তু ঘুমাতে যাচ্ছেন হয়তো বা 12টা বা 12:30, অনেক সময় আরও ডিলে হয়, অনেক সময় ঘুম আসে না অনেকের। সেই ক্ষেত্রে কিন্তু বেড টাইমে একটা খাবার ডায়াবেটিস রোগীর জন্য খুবই ইম্পর্টেন্ট। বেড টাইমে একটা হচ্ছে ডায়াবেটিক মিল্ক বা হচ্ছে একটু হাই ফাইবার আপনি একটু মিল্কের সাথে অ্যাড করে দিলেন, লো ফ্যাট মিল্কের সাথে, যেমন একটু ইসবগুলের ভুসি বা হচ্ছে একটু চিয়া সিডস যদি গ্যাসের কোনো প্রবলেম না থাকে। এটা হলে পরে হয় কি হাইপোগ্লাইসেমিক হয়ে যায় না। অনেক ডায়াবেটিস রোগীরাই কিন্তু রাতের দিকে 2টা, 2:30, 3টার দিকে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এবং এই হাইপোগ্লাইসেমিয়ার জন্য কিন্তু রোগীরা কোমায় পর্যন্ত চলে যায়। তো এইটাকেও কিন্তু প্রিভেন্ট করার একটা বিষয় থাকে। আর ডায়াবেটিসটা কিন্তু সবসময় আমরা ধরে থাকি একটা ইনভাইটাল ডিজিজ, ওই কিন্তু হার্ট ডিজিজটাকে ইনভাইট করছে, ও লিভার ডিজিজটাকে ইনভাইট করছে, ও কিডনি ডিজিজটাকে ইনভাইট করছে। হ্যাঁ, তো ডায়াবেটিস নিজস্ব কিন্তু কোনো রোগ না, জাস্ট ও অর্গানগুলোকে কিন্তু ভালনারেবল করছে, সাপ্রেস করছে। বলতে পারি যে আসলে খাবার নিয়ে আমরা একটু সচেতন থাকলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, আমাদের সঠিক খাবার সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খাবারটি গ্রহণ করলেই আমরা সুস্থ থাকতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই সচেতনমূলক পরামর্শ আমাদেরকে এবং আমাদের দর্শকদের দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।